ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 4 সুরভি আক্তার। সকাল সকাল উঠে পড়েছে মেঘা। তড়িঘড়ি করে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নেমেছে সাফাকে টেনে টুনে। 8টা বাজতে চলল, 9টার ফার্স্ট ক্লাস আছে। আদ্র রেডি হয়ে ব্রেকফাস্টের টেবিলে ততক্ষণে অপেক্ষা করছিল ওদের জন্য। ওরা নামতেই খেতে বসে পড়লো তিনজনে। খানিক বাদ ফর্মাল ড্রেস আপে শুভ্রও যোগ দিল ওদের সাথে। অফিসে বেরোবে শুভ্র। তাড়াহুড়ো করে খাচ্ছে মেঘা আর সাফা। রুবিনা কবির এতক্ষণে ছেলে মেয়েদের পাতে একটা করে ডিম সেদ্ধ তুলে দিলেন। মেঘা সেদ্ধ ডিম পছন্দ করে না, ওর জন্য রোজ রোজ আলাদা করে অমলেট করতে হয়। রুবিনা কবির অমলেটটা তুলে দিলেন মেঘার পাতে। সহসা বলল মেঘা, থ্যাংক ইউ মামনি। রুবিনা কবির নিরুদ্বেগ। এবারের মধ্যে তিনি একজন এবং একমাত্র কেউ যে মেঘার সাথে কথা বলে না দু অক্ষরেও। 5 বছর আগে রোজের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আপাত দৃষ্টিতে অযৌক্তিকভাবে তিনি দায়ী করেন মেঘাকে, অথচ মেঘা কোনো হাত নেই এসবে। মেঘা এই 5 বছরে এ বাড়িতে সবার চোখের মণিতে পরিণত হয়েছে। সবার আদুরে মেঘা। মিশুক মেয়েটা বাড়ির মেয়ের মতো মিশে গেছে সবার সাথে। এমনকি বাড়ির মেয়ের পরিচয়ই রয়েছে 5টা বছর ধরে। চটপট খেয়ে নিল ওরা। একসাথে বেরোবে, একেই লেট হয়ে গেছে আদ্রের ভাষ্যমতে। খেয়ে নিয়ে তড়িঘড়ি করে উঠল ওরা। আদ্র খাওয়া শেষ করে ইতিমধ্যে পা বাড়িয়েছে বাইরের দিকে। কয়েক কদম এগিয়ে কণ্ঠ চড়িয়ে বলল, দুটোতে তাড়াতাড়ি আসবি। গাড়িতে 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারবো না আমি। দেরি করলে দুটোকেই রেখে চলে যাব। সোফার ওপর থেকে ব্যাগ হাতে নিতে নিতে চেঁচালো মেঘা, মনি মামুনি আমরা গেলাম। বলেই টুকটুকির হাত ধরে টেনে দিল এক ছুট। পেছন থেকে সাবধান করলেন সাবিনা কবির, আরে ধীরে যাবি তো, ছুটছিস কেন এভাবে? পড়ে গেলে কি হবে? সদর দরজা পেরিয়ে একইভাবে চেঁচিয়ে উত্তর করলো মেঘা, দেরি হলে তোমাদের ছেলে আমাদের রেখে চলে যাবে। হুড়মুড়িয়ে বেরিয়ে গেল ওরা দুটোতে। দুদিকে মাথা নাড়িয়ে শ্বাস ফেললেন সাবিনা কবির। অতঃপর কিচেনে ঢুকলেন তিনি। বাড়ির অন্যদের ব্রেকফাস্ট হয়নি, সবাই খেতে বসবেন এখন। করিডোরের উপরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখা রৌদ্র প্রখর নেত্রে তাকিয়ে আছে নিচের দিকে। মেঘা ড্রয়িং রুম ছাড়তেই চোয়াল খিচে হাত মুচো করলো ও। চেপে ধরল রেলিংয়ের ট্রেলার। পেছন থেকে সিরাতের কণ্ঠের ডাক ভেসে আসলো এর মাঝেই। ডাকে ধ্যান কাটল রৌদ্রের। রৌদ্র রৌদ্র নিজেকে সামলে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। শিথিল করলো চোয়াল। সিরাত ঠোঁট চওড়া করে বলল, এখানে কি করছিস? নিচে চল, ব্রেকফাস্ট করবি না? দাঁত খিসল রৌদ্র। তর্জনী দিয়ে নিচে ইশারা করে চিবিয়ে বলল, ওই ওই মেয়েটা, ওই ইভারা কোন মেয়েটা? নিচে তাকালো সিরাত। এতক্ষণে রৌদ্রের পিছনে দাঁড়িয়ে সেও দেখেছে মেঘাকে, তবুও অবিচার ভান করলো। রৌদ্রের ক্ষিপ্ত প্রতিবিম্ব দেখে বলল স্বাভাবিকভাবে, মেঘের কথা বলছিস? ও তো ভার্সিটি বেরোলো। টুকটুকি আরও একসাথে আদ্রের ভার্সিটিতে পড়ে, একই ডিপার্টমেন্টে। দেখলি তো একসাথে বেরোলে ওরা। ও এখানে কি করছে? রৌদ্রের কণ্ঠে ধমকের সুর। সিরাত বলল, ও তো আমাদের সাথেই থাকে, গত 5 বছর ধরে আমাদের বাড়িতেই থাকে মেঘা। ওকে তো রেখে গেছিলি আমাদের কাছে। চিনতে নিশ্চয়ই পেরেছিস ওকে, যে মেয়েটাকে নেশার ঘরে জেদ দেখিয়ে বিয়ে করেছিলি, মেরে অজ্ঞান করে রেখে গেছিলি, সেই মেয়েটাই ও। তোর জেদের ভিকটিম, তোর বিয়ে করা বউ। ও শ্যাট আপ আপু, কিপ ইউর মাউথ শাট। ইরিটেটিং কথাবার্তা বলবে না একদম। রৌদ্র। সিরাত চোখ রাঙালি দিল। সংযত হলো রৌদ্র, ঘাড় বাঁকালো। সিরাত কড়া গলায় বলল, ইরিটেটিং কাজকর্ম করেছিস, এখন শুনতে কানে বাজছে কেন? হিসিয়ে উঠল রৌদ্র। সহ্য ক্ষমতা খুব কম তার। সিরাতকে টপকে ধূপধাপ পা ফেলে ঘরে ঢুকলো। দুপুরের পর ভার্সিটি থেকে ফিরলেই লম্বা শাওয়ার নিয়েছে রৌদ্র। পরনের ড্রেস সহ আরও কিছু জমিয়ে রাখা ড্রেস ওয়াশ করেছে নিজে। সে এমনই নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। রৌদ্র যতটা অগোছালো, আদ্র ঠিক ততটাই গোছালো। সব ইস্ত্রিতে ইঞ্চিতে ইঞ্চিতে পরিপাটি হওয়া চাই ওর। ও নিজেও পরিপাটি করে রাখে। রুবিনা কবির এদিক থেকে মুক্ত। বড় ছেলের দিকে তার অতটা নজরদারি চালাতে হয় না।
ধ্যান দিতে হয় না। বড় ছেলে নিজেই ম্যাচিওর। আদ্র শাওয়ার নিয়ে ছাদে উঠেছে, হাতের ফোনটা কানে চেপে ধরে সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে বলতে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। মুখের ভঙ্গিমা গুরুতর। কথা বলতে বলতে ফোনের ওপাশের জনকে ধমকালো আদ্র। তরতরে মেজাজ দেখিয়ে রাগ ঝেড়ে ফোন কাটলো। রেলিংয়ের ওপর ফোন রেখে হাতের ভেজা কাপড়গুলো ছাদের রশিতে মেলে দিল। ফর্সা উদম শরীরে বিন্দু বিন্দু জলকণাগুলো মুক্তোর মতো দানার ন্যায় চিকচিক করছে সূর্যালোকের সোনালি আলোয়। কাপড় মেলে দিয়ে গলায় ঝোলানো টাওয়াল টেনে শরীর মুচড় আদ্র। অমনি ছাদে আগমন এবাড়ির ছোট ছেলের। সিগারেট ফুঁকতে ফুঁকতে হেলে ধুলে ছাদে উঠল রৌদ্র। এ বাড়িতে সিগারেট খেয়েও শান্তি নেই। একটার আবার সিগারেটের ধোঁয়ার অ্যালার্জি আছে। এইটুকু ধোঁয়া পেলেই চোখ মুখ উল্টে ফেলে। রৌদ্র সব জানা, পরোয়া করতে না চাইলেও পরোয়া এসে যায় আপনা আপনি। সাফার চিন্তা করে যতবার সিগারেট খেতে হয় ততবার ছাদে উঠতে হয় রুদ্রকে। সেদিক থেকে দেখতে গেলে মিনিট পাঁচেক পরপরই ছাদে উঠতে হয় ওকে। মিনিট পাঁচেক অন্তর অন্তর সিগারেটের পাছাকে ছোটে চেপে ধরতে না পারলে ঠোঁট চুলকায় ওর। সিগারেটের গন্ধে ফুক কুচকে তাকালো আদ্র রৌদ্র এক পাশে দাঁড়িয়েছে আদ্রকে দেখেও না দেখার ভান করে। আদ্র দীর্ঘশ্বাস ফেলল। দুই ভাইয়ের মধ্যে নীরব দ্বন্দ্ব আছে, তবে সেটা শুধু রৌদ্রের দিক থেকে। রৌদ্রের বখাটে বেপরোয়ানাপনার জন্য এ যাবৎ অনেক কথা, অনেক তিরস্কার, অনেক খোঁটা শুনতে হয়েছে। তোফায়েল কবির সর্বদা বড় ছেলের সাথে ছোট ছেলের তুলনা করে তিরস্কার করতেন ছোট ছেলেকে। যদিও আদ্রর ভালো দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে রৌদ্রকে সঠিক পথে আনার সামান্য চেষ্টা করতেন এই থেকে কিন্তু রৌদ্র উল্টো বুঝত, ভাবতো আদ্রকে সবাই বেশি ভালোবাসে। এই থেকে আদ্র অপছন্দ রৌদ্রের নিকট। দুটো কথা হয় না দুই ভাইয়ের। গত 5 বছরে আদ্র অনেক চেষ্টা করেছে রৌদ্রের সাথে যোগাযোগ করার, কিন্তু লাভ হয়নি। আদ্র গা মুছে কথা বলার বাহানা খুঁজে ভাইয়ের উদ্দেশ্যে নরম কণ্ঠে বলল, তুই কিন্তু অনেক বদলে গেছিস রুডি। সিগারেটের ধোঁয়ায় টুকটুকির অ্যালার্জি আছে, তাই এখানে আসলি, তাই তো? রৌদ্র পাত্তা দিল না। একটা সিগারেট নিভিয়ে ছুঁড়ে ফেলল নিচের দিকে, অতপর আরেকটা ধরলো। আদ্র খানিকটা চেয়ে রইল, আবার বলল, টুকটুকি এখনও ভার্সিটি থেকে ফেরেনি, নিচে গিয়ে যত খুশি সিগারেট ফুঁকতে পারিস, এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। বলেই প্রস্থান করে ছাদ থেকে নামলো আদ্র। এখান থেকে আর বেশি কথা বলে লাভ নেই। রৌদ্র তাচ্ছিল্য হাসল আদ্র চলে যেতেই। মিনিট কয়েক বাদে ছাদের থেকেই কোথাও থেকে ফোনের রিংটোন ফেটে আসলো রৌদ্রের কানে। এদিকে ওদিক তাকিয়ে রেলিংয়ের ওপর একটা ফোন দেখতে পেল রৌদ্র। এটা যে আদ্রের তা বুঝতে বাকি রইল না রৌদ্রর। ফোন বাজতে বাজতে কেটে গেল, আর ফিরেও চাইল না রৌদ্র। বেশ কয়েকবার একইভাবে বেজে বেজে কেটে গেল রিংটোন। ষষ্ঠবার ফোনের রিংটোন কানে আসতেই চরম বিরক্তিতে মুখ কুচকালো রৌদ্র। এটার শব্দ কান ঝালাফালো করে দিচ্ছে একদম। ওইখানে ছুঁড়ে মারবে এটাকে। দম্ভ ভরে পা চালিয়ে ফোনটা হাতে নিল রৌদ্র। সবেগে ছুঁড়ে মারার আগেই আকস্মিক দৃষ্টি পড়ল ফোনের স্ক্রিনে। সেভ করে একটা নাম ঝলঝল করছে, মেঘপুরি। রৌদ্র স্থগিত হলো, ভাঁজ পড়ে কপালে, কুচকে আসলো তীক্ষ্ণভাবে। এবারও চোখের সামনে বাঁচতে বাঁচতে কেটে গেল ফোনটা। বিলীন হলো স্ক্রিনে ভেসে ওঠা নামটা। তাকিয়ে থাকার মাঝেই পরের সেকেন্ডে আবার বেজে উঠল একই নাম, ভেসে উঠল দৃষ্টির সম্মুখে। না চাইতেও ফোনটা রিসিভ করে কানে ঠেকালো রৌদ্র। অমনি ওপাশ থেকে এক রমণীর বিরক্তসূচক তপ্ত ঝাড়িয়ে ভেসে আসলো এক নাগারে। উফ, কখন থেকে ফোন করছি তোমায়, ধরছিলে না কেন? কোন মহাকাজে বেঁচিয়ে আসো বলো তো? আমাদের একা রেখে চলে গেছো কেন আজ? সেই কখন ক্লাস শেষ হয়েছে, ক্যাম্পাসে বসে আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ, খিদে পেয়েছে ভীষণ। বাইরের খাবার খেলেও বকবে আবার। বলেই চুপ করল। গুটানো কপাল আরও বেশি গুটিয়ে আসলো রোজের। দপ করে কপালের পাশের রক ফুটে উঠল। প্রখর তপনের সাথে সাথে তামাটে হয়ে আসলো উজ্জ্বল শ্যামলা মুখশ্রী। হাতের ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিল রৌদ্র। মুঠোতে পিষে ফেলল সেটা। অতঃপর দৃঢ় পদক্ষেপে ফোনটাকে হাতে নিয়েই ছাদ ত্যাগ করল। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আছে বাড়ির গিন্নিরা। পুরুষদের অফিস থেকে ফেরার সময় ঘনিয়ে আসছে। মুড়ি মাখিয়ে নিয়ে বসেছে দুজন। রুবিনা কবির আর শাইনা কবির মুড়ি চিবোচ্ছে, দৃষ্টি তাদের টিভির পর্দায়। সন্ধ্যার সময় টুকু স্বস্তি নিয়ে টিভির সম্মুখে বসেন দুই ভদ্রমহিলা। সিরাতও যোগ দিয়েছে মা আর মনির সাথে। ওরও অভ্যাস হয়ে গেছে
মেঘা আর টুকটুকি ফোন ঘাটছে। সোফায় পা তুলে বসে আছে মেঘা, আর টুকটুকি ওর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে ফোন টিপছে। আজও নিচে নামলো। মেঘার পাশের সোফাতে বসতে বসতে বলল চিন্তিত মুখে, আম্মু আমার ফোনটা দেখেছো? সেই দুপুর থেকে খুঁজে পাচ্ছি না, বন্ধ দেখাচ্ছে ফোন। রুবিনা কবির আঁতকে উঠলেন। তবে সবে সপ্তাহ গড়ালো নতুন ফোন কেনার, আর এখন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় রেখেছিলি ফোন? এক্সাক্ট মনে পড়ছে না। ভার্সিটি ফেলে আসিসনি তো কোথাও? ঘরে দেখছিস ভালো করে? হয়তো কোথাও পড়ে বন্ধ হয়ে গেছে। ভার্সিটিতে ফেলে আসবো কেন? রুমেই তো রেখেছিলাম লাস্টবার। মনে পড়ছে না আর। টুকটুকির কথার মাঝেই ফোন কাটলো। দেখেছো ভাইয়া, তুমি প্রফেসর হয়ে লাভটা কি হলো? নিজের একটা ইম্পর্টেন্ট ডিভাইস কোথায় রেখেছো সেটাই মনে করতে পারো না। আর আমরা অত অত ইংরেজি পড়া মনে রাখবো কি করে? তুমি আমাদের দিকটা বোঝো না। ক্লাসে বেকার বেকার ধমকাও সকলকে। চুপ করবি? আমি আছি টেনশনে, ফোনে কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে ছিল জানিস? কোথায় যে রাখলাম ফোনটা? ফোন হাত থেকে মেঘা হাত থেকে ফোন নামিয়ে বলল, দুপুরে যখন ফোন করলাম তখন তো রিসিভ করেছিলে, কিন্তু কথা বলোনি, কেটে দিয়েছিলে। ভাবলাম ড্রাইভ করছো তাই। তারপর হারিয়েছে ফোন। কোথায় রেখেছো মনে নেই? দুপুরে ফোন করেছিলি? কখন? আমাদের ভার্সিটি থেকে নিয়ে আসার আগে। কেন, এটাও ভুলে গেছো? টুকটুকি আবার কথার মাঝে ফোরন কাটলো নিজের ফোনে চোখ ডুবিয়ে। দেখো মামনি, তোমার ছেলে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে। ভুলে যাওয়ার রোগ ধরেছে। তড়িঘড়ি করে বিয়ে দাও ছেলের, নয়তো কদিন পর তোমার এই ফুলমনা ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে না। মেয়েরা ভয় পাবে বিয়ে করতে। যদিও তোমার ছেলে বিয়ের পর বউকে ভুলে যায় তখন। বুঝেছ? গরিবের কথা বাসি হলেও ফলে। আমি বেশি মেনে নাও, আমি বলছি মেনে নাও। তাড়াতাড়ি বিয়ে দাও ছেলের। টিভি দেখতে দেখতে খানিক হাসলেন রুবিনা কবির। আদ্র খেপে গেল। উঠে দাঁড়িয়ে তেড়ে যেতে নিলে টুকটুকির দিতে। দাঁত খিচে উচ্চারণ করলো, টুকটুকির বাচ্চা। ফাড়া চমকায়। মুহূর্তে ঝটকা মেরে উঠে দাঁড়ায় মেঘার কোল থেকে। সাফা সোফা থেকে লাফ দিয়ে নেমে দাঁড়ায়, দৌড়ে লাগায় সিঁড়ির দিকে। একইভাবে আদ্রকে নকল করে উচ্চারণ করে, আদ্র ভাইয়ার বাচ্চা। মধ্যরাত্রি। রাত প্রায় 3টে পেরিয়ে 4টার কাঁটা ছুঁই ছুঁই করছে। মেঘার ঘুম ভেঙে গেছে। এমনটা হয় প্রায়শই। হঠাৎই করেই ঘুম ভেঙে যায় তার। কখনো কখনো দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে মেঘা। আর ঘুম আসতে চায় না সহজে। সেই মাঝরাত্রি থেকে পায়চারি করে। এটা ওটা করে রাত কাবার করে মেঘা। আজও ঘুম ভেঙে গেছে আচমকা। অনেক চেষ্টার পর ও ঘুম আসছিল না। শুয়ে এপাশ ওপাশ করলো কিছুক্ষণ। ঘুম আসলো না বিধায় বিছানা ছাড়লো মেঘা। পাশেই সাফা ঘুমিয়েছে বেঘরে। এই মুহূর্তে বোম বাস্ট হলেও এই মেয়ে ঘুম থেকে জাগবে না। মেঘা নিঃশব্দে ঘর ছাড়ল। চুলখোপা খোলা রেখেই ঘুমিয়েছিল। বাধার ফুরসত মেলেনি। ঘর ছাড়ার আগ মুহূর্তে হাতে একটা চুলের কাঁটা নিয়ে বেরিয়েছে মেঘা। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাঁটু ছাড়ানো লম্বা চুলগুলো দুহাতে পেঁচিয়ে একটা ঢিলে ঢালা খোপা করলো। খোপাটাকে আটকানোর কাঁটা দিয়ে। পরনে একটা ঢিলে ঢালা লেডিস টি শার্ট আর ট্রাউজার। মেঘা সোজা কিচেনে ঢুকলো। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি বানালো চিনি ছাড়া। অতঃপর কিচেন থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমের লাইট নিভিয়ে আধো অন্ধকারে উঠলো সিঁড়ি বেয়ে। করিডোর পেরিয়ে মগের মগে কফির মগে চুমুক দিতে দিতে এগোতে লাগলো নিজের ঘরের দিকে। লম্বাটে পুরো করিডোর মিলে একটা আলো জ্বলছে। মেঘা এগোতে এগোতে দ্বিতীয় চুমুক বসালো কফির মগে। মগ থেকে ঠোঁট সরানোর আগেই হুট করে হ্যাক্সটা টানে ভিমড়ি খেলো মেঘা। কফির মগটা রাতের নিস্তব্ধতায় বিকট শব্দ তুলে ঠাস করে করিডোরে মেঝেতে পড়ল। 4 টুকরো হলো ভারী কাচের মগটা। ভরকে গিয়ে ব্যথাতুর কণ্ঠে চেঁচানোর আগেই ওর নরম ওষ্ঠ জোড়া শক্তপোক্ত একটা হাতের তালুতে পিষ্টে হলো। কেউ শক্ত করে চেপে ধরলো মেঘার মুখ। ওকে টেনে আছড়ে ফেললো দেয়ালে। আকস্মিক কাণ্ডে চোখ মুখ খিচে ফেলল মেঘা। শ্বাস প্রশ্বাস ছুটতে লাগলো বেগতিক। বাড়ল বক্ষ স্পন্দন। মুখের ওপর গরম নিঃশ্বাসের সাথে সাথে অদ্ভুত বিক্ষটে গন্ধ আশ্রে পড়তেই তড়াক করে চোখ খুলল মেয়েটা। মুখের সম্মুখে অযাচিত অনাকাঙ্ক্ষিত একজনকে ঝুঁকে থাকতে দেখে দৃষ্টি বৃহত্তল হলো ওর। এক মুহূর্তে চোখ মুখ টাটিয়ে হাত উদ্ধত করলো মেঘা। সর্বশক্তি দিয়ে 2 হাতে ঝাটকা মেরে ঠেলতে চাইল রুদ্রকে। সম্পূর্ণভাবে দূরে সরাতে না পারলেও খানিক সরানো গেল। নিজের মুখ থেকে রৌদ্রের হাতে নামিয়ে শ্বাস টানল মেঘা। ঠোঁটের ওপর রৌদ্রের হাত স্পর্শতেও হয়েছে।
ঠোঁট ডলে তীব্র ঘৃণা দেখিয়ে ক্ষুব্ধ স্বরে বলে উঠল, হোয়াট রাবিশ, আর ইউ ম্যাড? হুস, শাট আপ। গলার নিচে, এখানে কি করছিস তুই? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং ইন মাই হাউস? হোয়াট? খিঁচুনি দেওয়া কণ্ঠে অতি ক্ষীণ স্বর বেরোলো রৌদ্রের জবান চিরে। মেঘা মুখ বিকৃত করলো, মদের কণ্ঠে গা কুড়িয়ে উঠল ওর। রৌদ্র এখনও ঝুঁকে আছে ওর উপর। করিডোরে জ্বলতে থাকা বাল্বের আলোয় রৌদ্রের মুখশ্রী দেখেও না দেখার যথেষ্ট কসরত করলো মেঘা। চোখ ফিরিয়ে সজোরে ধাক্কা মারল রৌদ্রকে। প্রথম ধাক্কায় কাজ না হলেও এবার কাজ হলো। টলতে থাকা পায়ে পিছিয়ে গেল রৌদ্র। মেঘা চিরবিরিয়ে উঠল, আপনার সাহস কী করে হলো আমাকে ছোঁয়ার? স্টুপিড। তোর সাহস কী হলো আমাকে দূরে সরানোর? আজব, তুই তো গাড়ি করছেন কেন আমার সাথে? হু দ্য হেল আর ইউ? আমাকে জানিস না আমি কে? জানিস না আমি কে? ফটাফট আমার প্রশ্নের উত্তর দে। তোর সাথে ফাও কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। কি করেছিস সে বাড়িতে? কেন আছিস এখানে? কে তুই? মেঘা আসলো। দেয়ালের কাছ থেকে সরে আসতে আসতে বলল দায় সারা ভঙ্গিতে, আমি আমি তো মেঘা। আর এ বাড়িতে কি করছি? খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি। কেন আছি এ বাড়িতে? কারণ আমার কোনো বাড়ি নেই, তাই বাবা আর বাবাই এ বাড়িতে রেখেছে আমায়। হয়েছে? আর অর অ্যান কোশ্চেন্স? মেঘের ভনিতা বিহীন গা ছাড়া দাপুটে জবাব। হাবভাবে কোনো কিছুর রেশ মাত্র নেই। যেন খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রশ্নের উত্তর দিল সে। রৌদ্রের সামনে নির্লিপ্ত ভঙ্গিমা, অথচ হিতে বিপরীত হওয়ার পরিস্থিতি এখন। মেঘাকে স্বাভাবিক দেখে কপাল শুকনো ভাঁজ পড়ে রৌদ্রর। ছুরির ন্যায় ধারালো দৃষ্টিতে খুঁচিয়ে লক্ষ্য করে মেঘাকে। এই দৃষ্টিতে কেটে টুকরো টুকরো হওয়ার কথা মেঘার, কিন্তু না, মেঘা নর্মাল। রৌদ্র পরখ করলো ওকে। 5 বছর আগে যে ছিপছিপে গরনের ভীত একটা মেয়েকে দেখেছিল, সেই মেয়েটা আজ একবিংশ দ্বারে পৌঁছাতে চলল। সেই ছিপছিপে গরন নেই আর। চেহারার আদল রৌদ্রের মনে থাকার কথা নয়। 5 বছর আগে নেশার করে নিভু চোখে একটা টকটকে ষোড়শী কন্যাকে দেখেছিল। নেশা কাটতে কাটতে মুখের অবয়ব বিলীন হয়েছে স্মৃতি থেকে। পরদিন যেতে না যেতেই মেঘার সম্পূর্ণ মুখশ্রী ভুলে গেছিল রৌদ্র। কিছুই মনে পড়েনি, মনে করার চেষ্টাও করেনি কখনো। উটকো ভুল করে বসেছিল সে। নেশা কাটতেই মাথায় এসেছে নিজের করা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড। এটা মাথায় আসতেই আরও বেশি বিভ্রান্ত হয়েছে সে। রৌদ্র তো আর দেশে থাকেনি, দ্বিতীয়বার বাড়ির মুখও হয়নি। বিদেশে গিয়েই দেশের কোনো কিছুতেই পিছুটান আসেনি। সে যে একটা কাণ্ড ঘটিয়ে দেশ ছেড়েছে, 2 দিনের মাথায় বেমালুম ভুলে গেছে তা। কোনো একটা মেয়েকে নিজের সাথে জোরপূর্বক জড়িয়ে ছুঁড়ে ফেলে রেখে গেছে, তার মনে পড়েনি কখনো। হয়তোবা মনে পড়লেও পরোয়া করেনি। কিন্তু সেদিন যখন ছাদে নিত্যরত তালে মেঘাকে দেখলো, তখন বেঁকে গেল স্মৃতিরা। পুনরায় ফুঁসে উঠল মস্তিষ্ক। মেয়েটাকে প্রথম পলকে না চিনলেও দ্বিতীয় পলকে চিনতে অসুবিধা হয়নি মোটেও। যে মেয়েটার সুশ্রী গত 5টা বছর চোখের সামনে উকি দেয়নি, সেই মেয়েটাকে এক ঝলকেই চিনে ফেলেছে রৌদ্র। সেই মুহূর্তেরটাই থমকে গেছিল ওর অবাধ্যগামী হৃদয়। মুহূর্তেই সব ওলটপালট হয়ে গেছিল। এই মেয়ে এখানে কি করে? কে এই মেয়ে? নামটা তখন মনে আসলেও মুখে আসেনি ওর। জবানে কোথায় একটা আটকে গেছিল। পরে যখন মনে ও মুখে উভয়ই আসলো, তখন হিসেব মেলাতে পারেনি। বাড়ির কারোর সাথে ঠিকঠাক যোগাযোগ করেনি গত দিনগুলোতে। যেটুকু কন্ট্যাক্ট ছিল সেটুকুতে এইসব জানার বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায়নি। এই 5 বছরে কি হয়েছে না হয়েছে জানিনি, খবর রাখিনি। এই মেয়েটা এই বাড়িতে থাকার কারণটা কি? রৌদ্র ফের টেনে ধরল মেঘাকে। ডান হাতের সাহায্যে মেঘার এক হাত পেছনের দিকে মুচড়ে ধরল ওকে রাখতে। অতঃপর নিজের বাম হাত দিয়ে চেপে ধরল মেয়েটার ঢিলেঢালা খোপাটা। 2 হাতের শক্তি খাটিয়ে একেবারে নিকটে এনে দাঁড় করালো মেয়েটাকে। মাথা নামিয়ে মেঘার মুখের উপর ঝুঁকে পড়ল। ছটফটিয়ে উঠল মেঘা। রৌদ্র ফের হিসিয়ে উঠল নিশাতুর কণ্ঠে, এই, কি চাই তোর এখানে? কেন পড়ে আছিস সে বাড়িতে? কোন অধিকারে এখনও আছিস এখানে? আমার অধিকার? লিসেন, যদি আমার অধিকার থেকে এ বাড়িতে পড়ে থাকিস, তাহলে তোর থাকাটা জাস্ট ইন ভেইন। আমার আশায় পড়ে আছিস তো এখানে, স্টুপিড গার্ল। মেঘা ফুঁসে ওঠে। রৌদ্র শক্ত করে
পেঁচিয়ে মুচড়ে ধরেছে ওর হাত। মেঘা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। রৌদ্রকে ঠেলতে ঠেলতে পিছিয়ে যায় রৌদ্র। তবে ওর বাম হাতের মুঠোয় থাকা মেঘার খোঁপাটার কাঁটাটা মাটিতে খসে পড়ে যায় সরানোর সাথে সাথে। নিমিষেই মেঝের ছোঁয়া অজস্র কেশরাশি ঝাঁপিয়ে পড়ে পিঠে। স্নিগ্ধ সিল্কি কুস্তর ঢেউ খেলে ছড়িয়ে যায় উরুসন্ধিতে। ঔদ্ধত্যের সহিত অপেক্ষিত হওয়া মাত্রই ক্ষিপ্ত হতে চাইল রৌদ্র, তবে হলো না। খোলা চুলের এই এলোকেশিকে দেখে বোধহয় হৃদয়ের থমকালো। স্তব্ধ হলো হৃদযন্ত্রের ক্রিয়া। সেদিকে নিজেকে ছাড়িয়ে সামনাসামনি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো মেঘা। দাঁত পিষে মুখ শক্ত করে টাটিয়ে তেতে ওঠে। মাথায় স্ক্রু কি ঢিলা নাকি আপনার? আর নাকি নিশার করে উলট পালট বকছেন? আমাকে চেনেন আমি কে? আমি তো আপনাকে চিনি না। হু আর ইউ? আর এই বাড়িতে কেউ আপনি? কে এই বাড়ির? কে হন এ বাড়ির লোকেদের? আপনার আশায় আমি এ বাড়িতে থাকবো? হোয়াট আর জোকস! হোয়াট এভার। বাড়ির মেহমান হয়তো আপনি, দুদিনের জন্য এসেছেন, তাই কিছু বললাম না। নয়তো এমন উচ্ছৃঙ্খল বিহেভিয়ারের জন্য সপাটে দুটো চর বসিয়ে দিতাম। রাত বিরেতে মদ খেয়ে মাতলামো করতে এসেছেন। যত সবই ডিসকাস্টিং, সেন্সলেস লোক। কথাটা মুখ থেকে উচ্চারণ করেই চরম বিরক্তি দেখিয়ে ঘরের দিকে পা বাড়ালো মেঘা। রোজও আকস্মিক বনে তাকিয়ে রইল। এই মেয়ে কি সব ফটর ফটর করলো? মাথায় ঢুকলেও বোধগম্য হলো না রৌদ্রের। তার কিছু বলার সুযোগও পেল না, কেবল তাকিয়ে রইল নিষ্পৃহ চোখে। মেঘা ঘরে ঢুকলো এর মধ্যেই। এদিকে ফেলে গেল একজোড়া স্তব্ধ দৃষ্টি। সকালের ব্রেকফাস্ট টেবিলে বসেছে সকলে। তোফাইল কবির, তৌসিফ কবির আর শুভ্র অফিসে বেরোবেন। তাহিয়ান বেরিয়ে গেছে অলরেডি। আদ্র, সাফা, মেঘা এরা বেরোবে ভার্সিটিতে। একসাথে খেতে বসেছে সকলে। সিরাত বাচ্চাকে নিয়ে সোফায় বসে আছে। 8টা বাজে সবে। খাওয়া দাওয়া সেরে আদ্র উঠল সবার আগে। সিরাতের বাচ্চাকে কোলে নিল সাবধানে। বলল, আজকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে যাওয়ার ডেট আছে আপু। আহিয়ান ভাইয়ার ফিরতে লেট হবে। আমি দুপুরে ভার্সিটি থেকে এসে নিয়ে যাব। তৈরি থাকবে। সিরাত ছোট্ট করে উত্তর করলো শুধু, আচ্ছা। মেঘা আর সাফা তড়িঘড়ি করে খাওয়া শেষ করলো। বেরিয়ে পড়লো ওরা। রাজধানীর নাম করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পার্কিং লটে গাড়ি থামিয়ে নামলো আদ্র। চোখে সেই শুরু থেকে কালো সানগ্লাস, পরনের কালো শার্ট ইন করা। গাড়ির ব্যাক সিট থেকে ব্লেজার হাতে নিয়ে ডোর লক করলো সে। ফারা আর সাফা ইতোমধ্যেই নেমে গেছে। পাশে দাঁড়িয়ে গুটিসুটি হয়ে ওরা দুজনে আদ্রর সামনে, বাড়িতে এক আর ভার্সিটিতে আর এক। আসল কথা ওরা অভিন্ন, তবে আদ্র ভিন্ন। প্রফেসর ভার্সিটিতে আরেক সত্তাদার। ভার্সিটিতে সবার সামনে আর এক দাম্ভিক সত্তার অধিকারী লেকচারাল আদ্রিয়ান কবির আদ্র। সবার কাছে গুরুগম্ভীর প্রফেসর সে। রূপ সৌন্দর্যের অতুলনীয়, প্রত্যেকের মেয়ের অন্তর্নিহীন আবেগে বলা চলে। ওর এই দাম্ভিকতাটাই আরও বেশি চার্মিং সব মেয়ের নিকট। ভার্সিটির সর্বকনিষ্ঠ স্মার্ট প্রফেসর সে। প্রফেসর আদ্রিয়ান কবির আদ্র বলতে অজ্ঞান সকলে। ইংরেজি লেকচারাল আদ্র। ভার্সিটিতে পা রাখা মাত্রই সে কাউকে পরোয়া করে না। মেঘা আর সাফাকে চেনে না এমন ভাব ধরে। এই যে গাড়ি থেকে নামলো, এরপর থেকে কেউ কাউকে চিনেই না। আবার ছুটির পর গাড়িতে ওঠার পর ফের আগের মতো। আদ্র ভার্সিটিতে নিজের জায়গায় আলাদা ফিগার ফুটিয়ে তোলে, সেটাতে হেভিটেড সে। গাড়ি থেকে নেমেই নিজেদের পথে হাঁটা শুরু করলো মেঘা আর সাফা। প্রথমেই আদ্রের ক্লাস শুরু হবে 15 মিনিটের মধ্যে। আদ্র এদিকে থেকে টাইম রেসপন্সিবল। নিজের ক্লাস টাইম ইঞ্চিতে মেনটেন করে সে। ঠিক কাটায় কাটায় ক্লাসে উপস্থিত হয়। লেট স্টুডেন্ট ওর ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না আর। সবাই ওর ক্লাসের ক্ষেত্রে অ্যালার্ট। 2 মিনিট দেরি হলে আদ্রিয়ান কবির আদ্রর ক্লাসে প্রবেশ নিষিদ্ধ। যথেষ্ট রিজন ব্যতীত লেট স্টুডেন্টকে নিজের ক্লাসে অ্যালাউড করে না আদ্র। মেঘা আর সাফা সোজাসুজি ক্লাসে ঢুকেছে। পাশাপাশি বসলো ওরা। এদিকে ওদিক চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত একটা মুখকে খুঁজল, পেল না। মেঘা ফ্রুকুচকে বড় করে সাফাকে উদ্দেশ্য করে বলল, শিশির আজকেও আসেনি? দেখতে তো পারছি না, 2 দিন ধরে আসছে না, ফোনেও কথা হচ্ছে না ওর সাথে। কে জানে আবার কি হলো।
ওর আব্বুকে কাল ফোন করেছিলাম, বললো তো আজ আসবে, কিন্তু এখনও আসলো না কেন? আজও ভাইয়ার ক্লাসের সময় হয়ে গেছে, এক্ষুনি ক্লাসে এসে হাজির হবে ভাইয়া। এই মেয়েটা আজকেও ভাইয়ার ক্লাসে লেট করবে, দেখিস আজও ক্লাস করতে পারবে না ও। ভাইয়া ওকে ঢুকতেই দেবে না ক্লাসে। মেঘার কথা শেষ হতেই মেকি স্বর কানে আসলো। হাই গাইস, কেমন আছো? মেঘা আর সাফা চকিতে চায়। সামনে দাঁড়িয়ে ফারিন দাঁড়িয়ে, ওদেরই ক্লাসমেট। মেকি স্বভাবের গায়ে পড়া একটা মেয়ে, টুকটুকির চোখের বিষ। ও একদম সহ্য করতে পারে না এই মেয়েটাকে। বড়লোক লোকের বকে যাওয়া মেয়ে, ড্রেস আপের ঠিক নেই, শালীন পোশাক গায়ে চড়ে না কখনো। ক্লাস করতে তো আসে না, আসে আদ্রর সাথে ফ্লার্টিং করতে। সবার আগে এই মেয়ে ক্লাসে উপস্থিত হয়। সাফা ওকে দেখা মাত্রই চোখ মুখ কুচকে মুখ ঝামটালো, খ্যাক খ্যাক করে বলল, আমরা খুব ভালো আছি। ফারিন হেসে বলল, আদ্র স্যার আসবে না? কোনো দিন কি এমন গেছে যেদিন আদ্র স্যার আসেনি? আর কোনো দিন এমন যায়নি যেদিন তুমি এই প্রশ্নটা করনি? রোজ রোজ এক প্রশ্ন করে কি পাও বলো তো? ফারিন তবুও হাসল। ওর হাসিতে বিরক্তিতে চোখ উল্টালো সাফা, মেঘা, অনর। ফারিন আবার মুখ খুলতে খুলতে সাফা বিরক্ত দেখিয়ে বলল রুড়ো স্বরে, যাও তো এখান থেকে, এক্ষুনি স্যার ক্লাসে আসবেন। আজ স্যারকে হেভি র্যাশিং লাগছে, স্যারের এন্ট্রিটা খুব মিস করবে তুমি। যাও যাও, গিয়ে দরজার দিকে নজর রাখো। হকচকিয়ে চিকচিক করে জায়গা ত্যাগ করলো ফারিন। ও চলে যেতেই সাফা আর বলল কটাক্ষ করে, ঢং, তোমার ছলছাতুরি আমি বুঝি না মনা। তুমি যে আদ্র ভাইয়াকে পটানোর জন্য আমাদের সাথে খাতির করতে আসো এটাও জানি। যত সব গায়ে পড়া মেয়ে। আদ্র নামটা ওর মুখে সহ্য হয় না আমার। এর মধ্যেই ক্লাসে কটকটিয়ে আগমন আদ্রিয়ান কবির আদ্রের। উপস্থিতি সকলে আগাম বাত্রা নেই। গটগটিয়ে ক্লাসে ঢুকে সোজা ডেস্কের সামনে দাঁড়ালো। অমনি চুপ মেরে শান্ত হয়ে গেল পুরো ক্লাসরুম। গুটিসুটি মেরে বসে তবদা খেয়ে সামনের পানে তাকিয়ে রইল সকলে। রোজকার মতো আজকেও দৃষ্টি থামকালো মেয়েদের। সব মেয়ে অপলক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আদ্রের দিকে। এই প্রফেসরের ট্যাগ লাগানো লোকটা এত সুন্দর কেন? আদ্রের জন্যই ওর ক্লাস কেউ কখনো মিস দেয় না। যথাসম্ভব অ্যাটেন্ডেন্স থাকে আদ্রের ক্লাসে। এর মধ্যে বেশিরভাগই ফিমেল স্টুডেন্ট। আদ্র ভার্সিটিতে একরক্ষা গুরুগম্ভীর। লেকচার ব্যতীত বাড়িতে কোনো টুশব্দ হয় না ওর ক্লাসে। অ্যাসাইনমেন্ট এসো রাইটিং ছিল। আদ্রের ডেস্কের সামনে মুহূর্তেই অ্যাসাইনমেন্টের হার্ড কপি হাজির হলো। এর মধ্যে অ্যাসাইনমেন্ট চেক করতে করতে ক্লাসে 15 মিনিট পেরিয়ে গেছে। দরজার কাছে থেকে হন্তদন্ত একটি চিকন মেইলি কণ্ঠ ভেসে আসলো এ পর্যায়ে, মে আই কাম ইন স্যার? চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।